সবাই একটা এভিডেন্স পেয়ে গিয়েছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ। তাহলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের জন্য, জাজেসদের জন্য, প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরস এবং যারা তাকিয়ে আছে আমাদের দিকে যে কি করে দেখি, তাহলে আমাদের একটা ভেরি স্ট্রং ভেরি স্ট্রং এভিডেন্স যে তারা তো বলেছে যদি তোমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করো, we would provide you with the relevant documents, forensic, etc. রেখেছে। নাও দিস ইজ আওয়ার ডিউটি যে আমরা এই ট্রায়ালকে একটা ফেয়ার ট্রায়াল, এফেক্টিভ, এফিশিয়েন্ট, স্পিডি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতে পারি, তাহলে ইউনাইটেড নেশনস উইল কন্টিনিউ ইটস সাপোর্ট। এবং আমরা আশাবাদী সেই সাপোর্ট যদি কন্টিনিউয়েশন হয় তাহলে ফেসিবাদের বিচার একটা হবেই, এটাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যাদেরকে বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গেছে এবং এখনো পরিবারগুলো জানে না, সেই পর্যন্ত যেতে পারিনি তাদেরকে কোনো ফুল ক্লোজার দিতে যে এই মানুষগুলো আসলে জীবিত নাকি তারা নাই, তারা কোথায়। আপনারা দেখেছেন অনেক আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব, তারা বিগত 1 মাস আগে ক্ষমা চেয়ে আমাদের কাছে, সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলছে মাফ চেয়ে যে তারা জড়িত ছিলেন এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে। কিন্তু এই যে ক্ষমা চাওয়ার জায়গায় চলে আসলো, সেটাতে তো আসলে আমার মনে হয় না যে আমরা তাদেরকে, যাদের এগেইনস্ট অ্যালিগেশন, তাদেরকে আমরা কোনো দায়মুক্তি দিতে পারি। কারণ প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, ডিজিএফআই থেকে শুরু করে র্যাব, পুলিশ, আওয়ামী যত মানুষ যুক্ত ছিল, সেই প্রত্যেকটা মানুষের যাদের এগেইনস্ট অ্যালিগেশন, বিকজ এই যে ধরে নিয়ে যাওয়া, খুন করে ফেলা মানুষকে অবৈধভাবে, এটা এই হোল মেকানিজমটার মধ্যে শুধুমাত্র কিছু মানুষ জড়িত ছিল, অনেক মানুষ জড়িত ছিল। তো প্রত্যেককে আসলে এই বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিচারটা নিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা, মনে হয় আমরা যেই জায়গায় যেতে চাচ্ছি, যেই বাংলাদেশের কথা বলছি, আমরা মীমাংসার কথা বলছি না, মীমাংসাটা আসলে আসবে না। মামলা নিয়ে কিন্তু খুব ভয়াবহ বাণিজ্যও হচ্ছে। যেমন আমি হবিগঞ্জে ফিল্ড ওয়ার্ক করতে যায় দেখছি, দুটো শহীদকে কেন্দ্র করে আমি দেখে আসছি প্রায় 30 কোটি টাকার লেনদেন হয়েছে, এবং সেখানে যারা সুস্পষ্টকে গুলি করতেছে দেখা যাচ্ছে, ওই রকম এজাহারভুক্ত কোনো আসামি কিন্তু গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়েছে কে, ওই যে কোত্থেকে কাকে আমি সরি, মানে একজন দুইজন করে হচ্ছে আপনার এজাহারভুক্ত কয়েকজনকে নিয়ে আসতেছে। সো মূল এজাহারভুক্ত আসামিগুলো গ্রেপ্তার হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা এখন অ্যাক্টিভ হচ্ছে না। সো এগুলো নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা না কথা বলবো, আমি যেটা বারবার বলতেছি, জাস্টিস যে ইনস্টিটিউশনগুলো, দে আর নট সিম্পলি এই যে এনফোর্সার অফ জাস্টিস, দে আর কন্টিনিউয়াসলি শেপড। আপনি যখন আজকে ইউটিউবে ছাইড়া দিবেন এভাবে শুট করছে, কালকে দেখবেন যে ওই জাজের হয়ে সে নিজে প্রেশার ফিল করবে যে কেমনে জামিন হবে। মানে ইটস এ ভেরি কমন বাংলাদেশে হাউ ইট ইজ বিং শেপড এন্ড রিশেপড। I encountered and I noticed in many of my ethnographic encounter. ফ্যাসিজম শুধু একটি রাজনৈতিক মতবাদ না, এটা একটা প্রবণতা। তার মানে এটা সুযোগ রয়ে যাচ্ছে। আমরা যদি এখন একসাথে বসতে না পারি, ঐক্যমত্যের ভিত্তিতে যদি আমরা সংস্কারগুলো সম্পন্ন করতে না পারি, আমরা যদি একটা আমাদের সরকার যদি আমরা তৈরি করতে না পারি, অর্থাৎ আমাদের মানুষের, জনগণের, এই যে যারা হচ্ছে এই জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে, এই চেতনার ভিত্তিতে যদি আমরা আমাদের সরকার গঠন করতে না পারি, তাহলে ফ্যাসিজমের যে প্রবণতা, সেটা পরবর্তীতে আবার জেগে বসার একটা সম্ভাবনা থেকে যাবে। প্রত্যেকটা মামলার এজাহারের মধ্যে ঘটনার তারিখ, সময়, কিভাবে কোথায় মারা গেছে, এর পেপার কাটিং এবং এর সম্পূর্ণ আপনি পেন ড্রাইভ দিয়েছি, ভিডিও ক্লিপগুলো দিয়ে আসছি। এখন জনবলের বিষয় আছে। আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বর্তমান পরিস্থিতি, শুধু না 3-4টে মামলা যদি বেছে নেয়, আমি বিশেষ করে এখানে যেহেতু আমাদের সঞ্চালক বেজা হয়ে আছেন, 1 নম্বর মামলাটা আমরা দিয়েছি, আপনারা দেখবেন হবিগঞ্জে গুরুতর জখমে 9 জনকে হত্যা করা যায়। ওই একটা মামলা আপনারা বেছে নেন, ওই মামলাটা দিয়ে আপনারা বিচার শুরু করেন। ওই মামলা দিয়ে যদি আপনি বিচার করেন, এই একটা মামলাই কিন্তু আপনার এই রাজ্যের যারা ক্ষমতাধর ছিল, ওই ফেসিবাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমলা
পুলিশ অফিসার, একটা মামলায় কিন্তু তাদের মৃত্যুদণ্ড হবে, আর কিছু করা লাগবে না।